এটা হচ্ছে অশর। আর নিসফে অশর হচ্ছে 5%। 5% আপনি কখন দিবেন? সেটা হচ্ছে কস্ট বেসড কাল্টিভেশন, যেই চাষাবাদে খরচ হয়। যেমন আমাদের বাংলাদেশের বেশিরভাগ চাষাবাদগুলো এটার আওতায় পড়বে, অর্থাৎ 5% চাষোৎপন্ন যেটা হবে সেটার 5% তাদেরকে জাকাত দিতে হবে, যদি সেটা কস্ট বেসড কাল্টিভেশন হয় এবং নন ইরিগেটেড ল্যান্ডস হয়, অর্থাৎ যেই জমিতে বৃষ্টির পানি দিয়ে চাষ হয় না সেখানে সেচের পানি দিয়ে চাষ করতে হয়। আপনারা এই সেচের পদ্ধতির ব্যাপারে জানেন যে অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে পানি এনে সেচ দিতে হয়, এখানে নিড়ানি দেয়া লাগে, এখানে অনেক শ্রমিক খাটানো লাগে, আগাছা কর্তনের জন্য সার দেয়া লাগে, এটা সেটা লাগে। এই যে কস্ট বেসড যে কাল্টিভেশন, অনেক খরচ হয় এবং সেচ দিয়ে পানি দিয়ে চাষ করতে হয়, সেচের পানি দিয়ে, সেক্ষেত্রে আপনাকে 5% জাকাত দিতে হবে। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এভাবে বলবো যে বৃষ্টির পানি দিয়ে যেই ফসল চাষ হয় সেক্ষেত্রে আপনি জাকাত পে করবেন 10%, শতকরা 10%। আর যদি সেচের পানি দিয়ে, আপনার যেখানে খরচ আছে সেচের পানি দিয়ে যদি চাষ হয় 5%। খুব সহজ। তাহলে কৃষিজ পণ্যের জাকাতের ক্ষেত্রে আমরা প্রথমে জানলাম কমসে কম এটা 25 মণ হতে হবে। এরপরে জানলাম এটা পচনশীল হলে চলবে না, গুদামজাত করা যায় এমন ফসল হতে হবে, এবং এটা 1 বছর থাকার শর্ত নয়, বরং যেদিন ফসল কেটে ঘরে উঠাবেন সেদিনই জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার দুটো পদ্ধতি, একটা হচ্ছে 10% আর একটা 5%। 10% যেটা বৃষ্টির পানিতে চাষ হয়েছে, আর 5% যেটা সেচের পানিতে চাষ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কারো ক্ষেত্রে এমন হতে পারে যে তার ফসলের চাষাবাদে কিছুটা বৃষ্টির পানিও তাকে হেল্প করেছে, আবার সেচের পানির খরচও তার কিছু লেগেছে, মানে কিছু আল্লাহর দেয় বৃষ্টির পানি আর কিছু সেচের পানি, এরকমও হতে পারে। এরকম যদি হয় তখন সে মাঝামাঝি জাকাত দিবে, অর্থাৎ 5%ও দেবে না, 10%ও দেবে না, তখন সে দিবে 7.5%, মানে 10 আর 5-এর মাঝামাঝি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনারা জাকাত দেওয়ার যে হার বা পার্সেন্টেজ, এটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে যেখানে আপনার কষ্ট বেশি, খরচ বেশি, ওখানে আপনার কম পে করা লাগছে, আর যেখানে আপনার তেমন খরচ নেই, কষ্ট নেই, ওইখানে বেশি পে করা লাগছে। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম কতটা ব্যালেন্সড, কতটা ভারসাম্যপূর্ণ। আমাদের সুযোগ সুবিধা, আমাদের চাহিদা, আমাদের কোনটাতে ভালো হবে, এই সব কিছু খেয়াল করেই কিন্তু আল্লাহ তাআলা এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন। আপনি একটু খেয়াল করলে দেখবেন, দ্য লেস ইউ ওয়ার্ক দ্য মোর ইউ পে, অ্যান্ড দ্য মোর ইউ ওয়ার্ক দ্য লেস ইউ পে। বেশি কাজ করছেন, বেশি কষ্ট করছেন, পে করবেন কম জাকাত। কষ্ট নাই, কাজ নাই, সেখানে পে করবেন বেশি। এখানে যদি খেয়াল করেন বৃষ্টির পানিতে চাষ হয়ে যায়, সেখানে দেওয়া লাগছে 10%, আর সেচের পানিতে হইলে সেখানে যদি শ্রমিক খাটানো লাগে, অনেক কষ্ট আছে, সেখানে কমিয়ে দেওয়া হয়েছে 5%। আবার আমরা যে ব্যবসা করি, ব্যবসায় সারা বছর ব্যবসা নিয়ে দিন রাত টেনশনে থাকতে হয়, কাজ করতে হয়, ব্যবসার সম্পদ, অর্থ উপার্জন, স্বর্ণালঙ্কার, এগুলোর ক্ষেত্রে কিন্তু আরও কমিয়ে দেওয়া হয়েছে 2.5%। আরেকটা জাকাত আছে যেটা খুব বেশি আলোচিত হয় না, সেটা হচ্ছে রাকায়েজ বলে এটাকে, গুপ্তধন, যেটা খুব একটা পাওয়া যায় না, হিডেন ট্রেজার। মাটির নিচে আপনি প্রাচীন আমলের অনেক এনশিয়েন্ট কোনো ট্রেজার পেলেন, গুপ্তধন, তো সেটা আপনি একেবারে ফাও পেয়ে গেলেন, এখানে কোনো কষ্টই আপনার করা লাগেনি, তো সেটার ক্ষেত্রেও কিন্তু জাকাত আছে। আপনি মাটির থেকে এটা পেয়েই পুরোটা ব্যবহার করতে পারবেন না। ইসলামের বিধান মতে এখানে 20% আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে দ্য লেস ইউ ওয়ার্ক দ্য মোর ইউ পে, দ্য মোর ইউ ওয়ার্ক দ্য লেস ইউ পে। আপনি যেখানে বেশি এফোর্ট দিচ্ছেন, বেশি কষ্ট, ওখানে অল্প জাকাত পে করতে হয়, যেখানে কষ্ট কম সেখানে বেশি জাকাত পে করতে হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে ফসলের জাকাত বা কৃষিজ পণ্যের যে জাকাত, আশা করি এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব পশু সম্পদের জাকাতের ব্যাপারে, অর্থাৎ প্রাণী সম্পদের জাকাত। কারণ আমাদের অনেকেই বিভিন্ন ধরনের পশু, গবাদি পশু, এগুলো লালন পালন করে থাকেন। এই গবাদি পশুর ক্ষেত্রে জাকাত কি হবে বা জাকাতের বিধান কি হবে, আমরা এ পর্যায়ে এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। পশু সম্পদের জাকাতের ব্যাপারে কয়েকটি শর্ত আছে, বা প্রাণী সম্পদের যে জাকাতের বিধান সেক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। প্রথম কথা হচ্ছে যে কোনো পশুকেই বা যে কোনো প্রাণীকেই কিন্তু আল্লাহ তাআলা জাকাতের আওতাভুক্ত করেনি, বরং বাহিমাতুল আনআম, যেগুলো গবাদি পশু, গৃহপালিত পশু যেগুলো, যেমন ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট, এই জাতীয় পশুগুলোকে আল্লাহ তাআলা জাকাতের আওতায় করে দিয়েছেন। এবং এই পশু সম্পদের বা প্রাণী সম্পদের জাকাতের ক্ষেত্রে 3টি শর্ত আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে।
প্রথম শর্ত হচ্ছে এই প্রাণীগুলো সাইমা হতে হবে, সাইমা মানে হচ্ছে যে প্রাণীগুলোকে খাওয়াতে আপনার কোনো খরচ হয় না, বরং এই পশুগুলো বা এই গবাদি পশুগুলো বা প্রাণীগুলো বিলে যে বা চারণভূমিতে যে কিংবা চড়ের ঘাস লতাপাতা এগুলো খেয়ে বিলে চড়ে চারণভূমিতে সেখানে যে লতাপাতা বছরের বেশিরভাগ সময় এভাবে মাঠের ঘাস খেয়ে বা বিলের হাওড়ের বা চড়ের চারণভূমির ঘাস খেয়ে লতাপাতা খেয়ে যে পশুগুলো জীবন ধারণ করে সেগুলোর ক্ষেত্রে জাকাত হবে। যে পশুগুলোকে আপনার ভুসি খাওয়াতে হয়, গম খাওয়াতে হয়, অনেক খরচ করতে হয় এগুলোর পেছনে, ওই পশুগুলো জাকাত হবে না, এগুলো জাকাতের আওতার বাইরে। প্রাণী সম্পদের জাকাতের ক্ষেত্রে 2 নম্বর শর্ত হচ্ছে 1 চান্দ্র বৎসর পূর্ণ হওয়া, মানে এই গরু ছাগল ভেড়াগুলো যেগুলো জাকাত যোগ্য সেগুলো 1 বছর আপনার হাতে থাকতে হবে, বছরান্তে বছর শেষে আপনি জাকাত দেবেন। 3 নম্বর শর্ত হচ্ছে গরু ছাগল ভেড়ার বা প্রাণী সম্পদের জাকাতের একটা নেশাব আছে, 2-4-5টা গরু থাকলেই যে আপনার জাকাত দিতে হবে এমনটা নয়, একটা নেশাব আছে। প্রাণী সম্পদের ক্ষেত্রে বা পশু সম্পদের ক্ষেত্রে নেশাবটা কি সেটা খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। যেমন ছাগলের ক্ষেত্রে 20-25টা ছাগল থাকলেই যে জাকাত দিতে হবে এমনটা না, কমসে কম 40টা ছাগল থাকতে হবে। 40টা ছাগল যখন আপনার থাকবে তখন আপনাকে জাকাত দিতে হবে, এবং এই 40টা ছাগল এগুলোকে খড় বা ভুসি বা ঘাস বা এগুলো কিনে আপনাকে খাওয়াতে হয় না, বরং চারণভূমিতে হাওড়ে বিলে মাঠে যে ঘাস খেয়ে এগুলো জীবন ধারণ করে, এরকম হতে হবে। যদি এরকম হয় এবং পূর্ণ 1 বছর আপনার কাছে থাকে তাহলে 40টা যদি ছাগল হয় বছর শেষে আপনি একটা ছাগল আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। তারপর 40টা থেকে শুরু করে 120টা পর্যন্ত কোনো জাকাত নেই, 120টা যখন হবে তখন 2টা জাকাত, এইভাবে হিসেব আছে হাদিসে, যেটা কারো ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তারা ব্যক্তিগতভাবে কোনো মুফতি বা কোনো ভালো আলেমের কাছ থেকে হাদিসের সেই লিস্টটা জেনে আপনারা জানতে পারবেন। গরু বা মহিষের ক্ষেত্রে 10-15টা গরু থাকলে যে বা মহিষ থাকলেই জাকাত দিতে হবে এমনটা না, কমসে কম 30টা গরুর জাকাতের নিসাব হচ্ছে কমসে কম 30টা গরু থাকলে জাকাত দিতে হয়। উটের জাকাতের নিসাব হচ্ছে কমসে কম 5টা ওট, 2টা 3টা 4টা থাকলেও হবে না, 5টা ওট যদি 1 বছর থাকে এবং এগুলোকে খাওয়াতে খরচ হয় না বরং মাঠের ঘাস খেয়ে এগুলো জীবন ধারণ করে, এই ওটগুলোর ক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। 1 বছর থাকলে 5টা ওটের কারণে একটা ছাগল জাকাত দিতে হবে। তো হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন যে 100টা উট হলে কত হবে, 200টা হলে কত হবে, 100টা গরু হলে কত হবে, এটার একটা লিস্ট আছে। তো আজকের এই লাইভটাকে আমি খুব লম্বা করব না, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে লাইভের লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তাই একটা ইন জেনারেল আপনাদের ধারণা দিয়ে রাখলাম যে 40টার নিচে ছাগল হলে জাকাত দেওয়া লাগে না, গরু বা মহিষ 30টার নিচে হলে জাকাত দেওয়া লাগে না, উট 5টার নিচে হলে জাকাত দেওয়া লাগে না। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা সায়েমা হতে হবে, অর্থাৎ বনে বাদাড়ে কিংবা চারণভূমিতে হাওড়ে বিলে মাঠের ঘাস খেয়ে এটা জীবন ধারণ করে, এটার পেছনে খরচ নেই, 1 বছর থাকতে হবে এবং নিসাব পরিমাণ হলে তখন জাকাত দিতে হবে। এখন সেই হিসাব করলে তো আমাদের বাংলাদেশে যারা গরু পালে, যারা ছাগল পালে, তাদের তো জাকাতই দেয়া লাগে না। তারা কি করবে? যেমন যারা গরুর দুধের ফার্মের বিজনেস করে, যারা ছাগলের দুধের ফার্মের বিজনেস করে, তাদেরকে জাকাত দেয়া লাগবে না? হ্যাঁ, লাগবে। তাদের পশু সম্পদের যে হিসাব, সেই হিসাবে জাকাত দেয়া লাগবে না, তাদেরকে এগুলো ব্যবসায়ের সম্পদ হিসেবে জাকাত দিতে হবে, যেগুলো আমরা গত লাইভে আলোচনা করেছি। যেমন যারা ছাগলের দুধের ফার্ম আছে, গরুর দুধের ফার্ম আছে, তাদেরটা এই জাকাতের আওতাভুক্ত হবে না, কারণ এগুলো সায়েমা নয়, এগুলো বিলে হাওড়ে মাঠের ঘাস খেয়ে থাকছে না, এগুলোর পেছনে অস্ট্রেলিয়ান গাভীগুলোর পেছনে অনেক খরচ। সো এগুলোর এই গরুগুলোর উপর কোনো জাকাত নেই, বরং এগুলোর দুধ দিয়ে যে বিজনেস করা হচ্ছে সেগুলোর উপর জাকাত। অর্থাৎ এই গরুর দুধ বিক্রি করে যে টাকা আপনি পাচ্ছেন, এই টাকাগুলোর উপর জাকাত আসবে। আপনি যেদিন জাকাতের হিসেব করতে বসবেন ওই দিন এই টাকাগুলোর উপর আপনি জাকাতের হিসেব করবেন। এবং এমন যদি হয় যে প্রতিদিন 500 কেজি, 500 লিটার বা 600 লিটার দুধ আপনি বিক্রি করেন, যেদিন আপনি জাকাতের হিসাব করবেন ওই 600 লিটার দুধ যদি রেডি টু সেল, বিক্রির জন্য রেডি থাকে, দাম কত হবে, দামটা আপনি জাকাতের জন্য হিসাব করবেন। এবং প্রতি মাসেই আপনি এখান থেকে প্রফিট করে যে প্রফিটগুলো আপনার কাছে টাকা হিসেবে থাকে, ক্যাশ টাকা বা ব্যাংকে থাকে, এই হিসাবটা আপনি জাকাত যেদিন হিসাব করবেন সেদিন করবেন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের বাংলাদেশের যারা গরু ছাগল পালন করে তাদের অধিকাংশের ক্ষেত্রেই বা বেশিরভাগের ক্ষেত্রেই এই প্রাণীগুলোর উপর কোনো জাকাত নেই,
বরং তারা যে ব্যবসা করছেন এই ব্যবসার উপর জাকাত। আর ব্যক্তিগত দুধ খাওয়ার জন্য যে চাষাবাদ করা হয় সেগুলোতে কোনো জাকাত নেই। তাহলে যে পোলট্রি শিল্প আছে, পোলট্রির ব্যবসা বা ব্রয়লারের ব্যবসা, গরু ছাগলের দুধ উৎপাদনের ফার্ম কিংবা মাছের ঘের, এগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এগুলোর উপর জাকাত হবে না, বরং এগুলো যে ব্যবসায়ী পণ্য, উরুদ তিজারা, এগুলোর ব্যবসা পণ্য হিসেবে এগুলো জাকাতযোগ্য হবে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত পরিসরের প্রাণী সম্পদের বা পশু সম্পদের জাকাতের ব্যাপারে আমি যে ব্যাপারগুলো আপনার কাছে উল্লেখ করলাম, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে ফসলের জাকাত আপনারা কিভাবে আদায় করবেন এবং পশুর জাকাত আপনারা কিভাবে আদায় করবেন। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব এই যে জাকাতের মতো একটি বিধান আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, আমরা কিভাবে এবং কি দিয়ে জাকাত আদায় করলে এই জাকাতটা বেশি ফলপ্রসূ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা বাংলাদেশকে অনেক গরিব দেশ বলি, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। আমাদের দেশেও এমন বড় বড় বিজনেস ম্যাগনেট আছেন, সিআইপিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, যারা যদি সঠিক পদ্ধতিতে জাকাতগুলো আদায় করতেন আমাদের বাংলাদেশে কোনো দরিদ্র খুঁজে পাওয়া যেত না। এবং যথানিয়মে যদি আমাদের বাংলাদেশের জাকাতগুলো আদায় করা হতো, তাহলে বাংলাদেশের গরিব মানুষদের দারিদ্র্য বিমোচন করে আমরা অন্যান্য দেশে, ইন্ডিয়ার কয়েকটা স্টেটে আমরা দারিদ্র্য বিমোচনে আমরা কিন্তু কাজ করে যেতে পারতাম। তো কিভাবে আমরা জাকাত আদায় করব এ ব্যাপারে এখন কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে জাকাত যখন আপনি দিবেন, এটা পূর্ণাঙ্গ মালিক বানিয়ে দিতে হয়। পরিপূর্ণ ওনারশিপ আপনাকে দিয়ে দিতে হবে। যিনি জাকাত গ্রহণ করবেন তাকে পুরোটাই দিয়ে দিতে হবে। ধরুন একজন ব্যক্তি বাজারে যেয়ে কিছু পণ্য নিয়ে বিক্রি করে, প্রতিদিন মাইলকে মাইল হেঁটে তার বাজারে যেতে হয়, গরিব মানুষ। তো আপনি ভাবলেন যে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে তাকে একটা সাইকেল কিনে দিবেন, যাতে এই পণ্যগুলো নিয়ে তিনি খুব সহজে বাজারে বিক্রি করতে পারেন। তো সেক্ষেত্রে এই সাইকেলটা যখন আপনি তাকে দান করবেন, পুরো সাইকেলটার মালিক তাকে বানিয়ে দিতে হবে। আল মিলকিয়া আত্তাম্মা, পরিপূর্ণ কমপ্লিট ওনারশিপ তাকে দিয়ে দিতে হবে। এমনটা করা যাবে না যে এই সাইকেল কিছুদিন আপনি ইউজ করেন, আবার তার প্রয়োজন হলে তাকেও ব্যবহার করতে দেন আর বলে রাখলেন যে এটা তোমাকে দিলাম না। এটা যখন তাকে আপনি দিয়ে দিবেন, তাকে যখন পরিপূর্ণ মালিক বানিয়ে দিবেন, এরপরে ওই জিনিস আপনি আর ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ জাকাত যেটা দিয়ে দিতে হয় ওইটা পরিপূর্ণ মালিক বানিয়ে দিতে হয়, পরিপূর্ণ ওইটার ওনারশিপ যাকে আপনি দিবেন তাকে দিয়ে দিতে হবে। এবং আমরা আগেও বলেছি যে জাকাতকে প্রেসক্রাইব করার বা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা। অর্থাৎ আমাদের শহরের এক পাশে থাকবে 5 তারকা বিল্ডিং, আরেক পাশে বস্তিতে লোকজন না খেয়ে থাকবে, রাস্তার এক পাশে 5 তলা আরেক পাশে গাছতলা। এটা ইসলাম চায় না, বরং ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যাক, সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণভাবে বেঁচে থাকুক। এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বলা হয়।